এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নিত্য নতুন লাভ স্টোরি ও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বেলজ্জা পুরুষ মানুষ, ঘরে যে আপনার বউ এসেছে এটা কি ভুলে গেছেন? আলমারি থেকে কাপড় নিতে নিতে বলে, ঘরে বউ এসেছে এটা ভুলিনি, তবে ঘরে যে বউরূপে বেগানা রমণী ঢুকেছে এটা ভুলে গেছি। কি দিনকাল আসলো, বউয়ের থেকে নাকি নিজেকে প্রোটেক্ট রাখতে হবে। বউ শব্দটি নীরা কানে বাজতে থাকে। মূলত কবুল পড়ার পরপরই এই ক্যাডার সাহেবকে কেমন অন্যরকম লাগছে তার কাছে। ক্যাডার সাহেব বদলায়নি, বদলেছে তো নীরার মন। একদিন এই ক্যাডার সাহেব ছিল তার শিক্ষক, এখন এই ক্যাডার সাহেব তার দিন কবুল বলা বৈধ স্বামী। ভাবতেই মনের ভিতর দিয়ে শীতল হাওয়া বয়ে নিয়ে যায়। নীরা চোখ বন্ধ অবস্থায় ফিল করতে পারি দীপ তার নিকটে এসেছে। নিকটে এসে দীপ বলে, চোখ খোলো। নীরা না বোধক মাথা নাড়ায়, তারপর বলে ওঠে, আপনি উলঙ্গ, পোশাক দ্বারা নিজেকে আবৃত করে নিন, তারপর চোখ খুলব। দীপ নীরার মাথায় আলতো চাটি মারে। ব্যথা পেয়ে চোখ খুলে নীরা। তাকে দীপ পোশাক পরেছে। দীপ বাইরে যেতে যেতে বলে, যত সব আলতু ফালতু চিন্তা মাথায় ঘুরপাক করে, তাই না? ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসো। সকালের খাবার দুপুরে খাওয়া আমি পছন্দ করি না। দীপ যেতেই নীরা নিজের মাথায় নিজেই বাড়ি দিয়ে বলে, আই হেট মাই মাইন্ড। ফ্রেশ হয়ে দীপান্বিতার কথাতে একটি গোলাপি শাড়ি পরে নিল নীলা। তারপর দীপান্বিতা নীরাকে নিয়ে এলো ড্রয়িং রুমে। সবাই একসাথে সকালের খাবার খাবে বলে অপেক্ষা করছে। দীপ এসে খাবার টেবিলে বসেছে। প্রায় সবাই বসে আছে। নীরাকে দীপের পাশে বসতে যাবে তার আগে পিঙ্কি এসে দীপের পাশে বসেছে। সবাই পিঙ্কির এই কাজে ক্ষিপ্ত হলো, কিন্তু মিসেস সাদিয়া বাদে বসতে বসতে পিঙ্কি বলে ওঠে, খুব ক্ষুধা লাগছে মামি, তোমাদের বৌমার জন্য কত অপেক্ষা করতে হবে, এখন খাবার দাও। দীপ হাত মুষ্টিবদ্ধ করে চেয়ার ছেড়ে উঠতে যায়, তার আগে নীরা বলে ওঠে, কি কপাল আমার, নতুন বিয়ে করে জামাই বউ আমরা, কোথায় এখন বর বউ একসাথে বসে খাবো, তা না মাঝখানে দেয়াল হয়ে বসে আছি আমার ফুফাতো ননদ। বলি পরে যদি তার বোনের পাশে বসেই খেতে হয় তাহলে বিয়ে করেছিল কেন? আমাকে শোপিস হিসেবে সাজিয়ে রাখবে বলে? এটুকু বলেই নীরা পিঙ্কির হাত ধরে উঠিয়ে আবার বলে, আমার দুষ্টু ননদ, ভাবি কিন্তু তোমার এসব কাজে অনেক মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে দেবে, তাই সময় থাকতে বিবেকবোধ গুলোকে জাগ্রত করো। এখানে যেই সম্পর্ক বিদ্যমান সেখানে সেভাবেই থাকো। দীপ খুশি হয় নীরা কথা শুনে। দীপ ভেবেছিল নীরা কিছু বলবে না, তাই নিজে উঠতে চেয়েছিল, কিন্তু তার বউ যে সম্পর্কের মূল্য ধরে রাখবে এটা বুঝতে পারেনি। পিঙ্কি ভেবেছিল নতুন বউ মুখ ফুটে কিছু বলতে পারবে না, তাই সে দীপের পাশে বসে। কিন্তু এই মেয়ে তো লাগামহীন কথাবার্তা শুনিয়ে দিল। এদিকে সবাই আবার এর জন্য খুশি হয়েছে, এটা সবার মুখ দেখলে বোঝা যায়। তাই না পেরে পিঙ্কি তার মায়ের পাশে বসে। খাওয়া দাওয়া শেষ করে সবাই বৌভাতের জন্য প্রস্তুতি নেয়। নীরাকে সাজাতে বসানো হয়। নীরার সাজের জন্য দীপান্বিতা এসে নীরাকে খাইয়ে দেয়। ঠিক তখনই পিঙ্কি এসে খোঁচা দিয়ে বলে, এত বড় মেয়েকে আবার খাইয়ে দিয়ে লাগে? নীরা চোখ ছোট ছোট করে তাকায়। ঠিক তখনই পেছন থেকে দীপ বলে ওঠে, তোর বিয়ের সময় যখন সাজানো হবে তুই নিজের হাতে খাবি, কেউ তোকে খাওয়াই দিবে না। আমার বউকে কে কি করলো না করলো এটা আমরা দেখে নেব। প্রিয় ব্যক্তির মুখে অন্যকে বউ বলে সম্বোধন করা শুনে কষ্ট পেল পিঙ্কি। বিয়ে করেছে, বউ তো হবেই, কিন্তু তাই বলে এভাবে বউ বউ বলে গান গাইতে থাকার তো কিছুই নেই। ওখান থেকে চলে গেল পিঙ্কি। দীপান্বিতা ও নীরা মিটিমিটি হাসতে থাকে। দীপ এসেছিল বউভাতের জন্য পাঞ্জাবি পরতে। লোকজন চলে এসেছে, একটু পর দুপুরের খাওয়া দাওয়া শুরু হবে। নীরাকে লোকজন দেখতে আসবে। বউভাতের অনুষ্ঠান শুরু হয়েছে। দীপ ও নীরাকে একসাথে বসানো হয় তাদের স্টেজে। মিসেস নাজিন ও মিস্টার রবিন এসে মেয়ের সাথে দেখা করে আত্মীয়দের কাছে গেছেন। কেয়া এসেছে নীরার কাছে। নীরা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। কেয়া এসে নীরাকে জড়িয়ে ধরে বলে, দোস্ত, আমার সাথে কথা বলবি না? তুই যা করেছিস এতে কথা বলা যায়? আমি কিছু না করলে তোর বিয়ে হতো। কি সুন্দর বিয়ে করে বনিয়ে পাশে আছিস, এখন বান্ধবী ভুলে গেলি? এবারের মতো মাফ কর। ঠিক আছে, করলাম মাফ। আশেপাশে দেখ তোর সাদা বিলাই এসেছে কিনা। আচ্ছা দোস্ত। বলেই মনে মনে বলে, আমি কিছুই করিনি, করেছে তো তোর ক্যাডার সাহেব। তোকে যে হাড়ে হাড়ে চিনে, তাই তো এদিক ওদিক লোক লাগিয়ে রেখেছে। তুই নিজেও জানিস না তোর অগোচরে কি কি হয়েছে। বলেই কেয়া অন্যদিকে যায়। সবাই খাওয়া দাওয়া করে এখন ছবি তুলতে শুরু করে। এমন সময় পিঙ্কি এসে দীপের হাত ধরে বলে, চলো আমরাও ছবি তুলি।
দীপ হাত সরিয়ে নেয়, সাথে সাথে নীরা বলে, হ্যাঁ, ছবি তো আমরা সবাই তুলবো, সাথে ফেসবুকে পোস্ট করব। ক্যাপশন থাকবে মাই হ্যাপি উইথ মাই বিবেকহীন ননদ। আঙ্কেল, আপনি আমাদের ছবি তুলে দেন। পিঙ্কি রেগে যায়, সাথে সাথে স্থান ত্যাগ করে। কিয়াশা জিজ্ঞাসা করে, এটা কে দোস্ত? আমার না হওয়া সতীন, একদম সুপার গ্লু আঠার মতো। এসেছি মাত্র 4 ঘন্টা হয়েছে। ক্যাডার সাহেবের লেজ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই নামই কি পিঙ্কি? হ্যাঁ, কিন্তু তুই কিভাবে জানলি? কিছু না, এমনি। বলেই মনে মনে বলে, আমি যা জানি তুই তাও জানিস না। রেখে সে দীপ ও নীরাকে কংগ্রেচুলেট করে, তারপর তাকায় কেয়ার দিকে। নীরা বুঝতে পারে রিক কেয়ার সাথে আলাদা কথা বলতে চায়, তাই নীরা কেয়াকে হাত দিয়ে হালকা খোঁচা মেরে বলে, যাও যাও, তোমার দিন আসতেছে, তাড়াতাড়ি। লজ্জা পেয়ে কেয়া চলে যায়। ছাদের এক কোনায় এসে দাঁড়ায় কেয়া। রিক তার পাশে এসে বলে, কাল কল দিয়েছিলাম, রিসিভ করেননি কেন? ও তো রাতে কল দিয়েছিল। কেন? যদি বলি তোমাকে মিস করেছিলাম। কেন আমাকে হঠাৎ এত মিস করতেছেন কেন? সব কথা একদিনে বলবো, আস্তে আস্তে জানতে পারবে। আচ্ছা, এমনিতেও কাল রাতে ঘুমিয়েছিলাম, টায়ার্ড লাগছিল খুব। চলো আমরাও কিছু ছবি তুলি। আচ্ছা। বলে রিক ও কেয়া ছবি তুলতে থাকে। কেয়ার প্রতি রিকের এই অ্যাট্রাকশন রিকের মা খুব ভালো করেই খেয়াল করেছেন। ছেলে তার বিয়ের বয়স হয়ে যাচ্ছে, 25-এ পা দিয়েছে। এখন এমনিতেও বিয়ের জন্য মেয়ে খুঁজছেন। রিক মাস্টার্সের পাশাপাশি একজন ফ্রিল্যান্সার। মাস্টার শেষ হলে বাবার ব্যবসা সেই দেখবে, এই ভেবে ছেলের বিয়ে নিয়ে খুব বেশি টেনশন নেই। কেয়াকে যদি রিক পছন্দ করে থাকে তাহলে কেয়ার বাসায় কথা বলে বিয়ের ব্যবস্থা করবেন তিনি। বৌভাতের অনুষ্ঠান শেষ করে নীরা ঘরে বসে নীরবের সাথে কথা বলতে থাকে। নীরব বোনকে দেখতে থাকে মন দিয়ে। সরাসরি তো দেখতে পারলো না বোনের বিয়ে। নীরা বলে হচ্ছে, ভাইয়া, তোমার পরীক্ষা কবে শেষ হবে? এই তো আর 2টা পরীক্ষা আছে, এরপর সার্টিফিকেট পেলেই চলে আসবো। পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছে, দেখা যাক কি হয়। তাড়াতাড়ি চলে এসো, আর আমার জন্য অনেক অনেক কসমেটিক্স আনবে। ঠিক আছে পাগলি বোন আমার। ওদের কথার মাঝেই ঘরে দীপান্বিতা আসে। নীরাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে আসে। দীপান্বিতা এসে বলে, কি করছে আমার ভাবি? নীরব দীপান্বিতার কণ্ঠ শুনতে পেল, সাথে সাথে নীরাকে বলে, আমি রাখছি বোন, পড়তে বসতে হবে, হাতে সময় কম, বাই। বলেই কল কেটে দেয়। কল কেটে দিয়ে নীরব যায় ফোনের গ্যালারিতে। কিছু ছবি দেখতে দেখতে বলে, আমাকে কষ্ট দিয়ে তুমি ভীষণ সুখেই আছো আমার মায়া বোন বিহারিনী। বলেই দীর্ঘশ্বাস ছাড়ল নীরব। দীপান্বিতা একটু কষ্ট পেল। আজ 5টি বছর হলো লোকটি জার্মানিতে গেছে, কোনো খোঁজ খবর নেই তাদের। অথচ এক সময় তাদের কতই প্রণয়ের সম্পর্ক ছিল। মনে কষ্ট রেখেই দীপান্বিতা বলে, মা খেতে ডাকছে, আঙ্কেল আন্টি এখনো আছে। আন্টি থাকতে থাকতে সবাই একসাথে খেতে বসতে চাই, তাই তাড়াতাড়ি এসো। চলে গেল দীপান্বিতা। দরজার কোণায় এসে চোখ থেকে গড়ে পড়া ছোট পানির বিন্দুটুকু মুছতে থাকে। নীরা খুব বেশি কিছু না বুঝলেও দীপান্বিতার কণ্ঠে মন খারাপের ছাপ স্পষ্ট বুঝতে পেরেছে। নীরা কিছু বলার আগেই দীপান্বিতা চলে যায়, তাই আর জানতেও পারলো না কেন দীপান্বিতার মন খারাপ করেছে। রাতের বেলা দীপ ও নীরা ঘুমানোর জন্য ঘরে আসে। দীপ চারপাশে ভালোভাবে পরখ করে তারপর বলে, কোথায়? ছোট ছোট করে নীরা বলে, কে কোথায়? আমাদের বিয়ের আগে পয়দা করা বাচ্চা মিনি। ওকে আম্মু আব্বু নিয়ে গেছে, কাল তো ফিরোনিতে যাব, তাই আজ রাতে ওকে দিয়ে এসেছি। আর 4 দিন পর তোমার টেস্ট পরীক্ষা, মাথায় আছে তো? বিয়ে করেছি আমি, এখন আমি কারো বউ হয়েছি, সংসারের দায়িত্ব আছে আমার। পড়াশোনা নিয়ে ভাবলে হবে? তোমার বর তোমাকে সংসার করার জন্য প্যারা দিচ্ছে না, পড়াশোনা করবে মনোযোগ দিয়ে। আজ ক্লান্ত, তাই পড়তে হবে না, কাল থেকে পড়াশোনা শুরু তোমার। আগে তো রাতে 1.5 ঘন্টা পড়াতাম, এখন 6 ঘন্টা পড়াবো। এই জন্যই বিয়ে করেছি আমি। তা কিসের জন্য বিয়ে করেছো তুমি? মন দিয়ে সংসার করব বলে। এখন আমি আপনার ছাত্রী না, আপনার বউ। তাহলে আসো, কোথায়, কার, কেন? কাছে আসো, সংসার করি। আজ তো বিয়ের 2য় রাত, শুরু করি আমাদের সংসার, বউ। দীপের ভাবগতি দেখে নীরা আর কিছু বলে না, চুপ করে কম্বল মুড়ে দিয়ে ঘুমিয়ে যায়। দীপ চোট কামড়ে হাসে, লাইট অফ করে সেও ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে দীপ কলেজে চলে যায় আর নীরা নিজের বাসায় আসে। দীপান্বিতাও অব্রকে সাথে করে নিয়ে আসে। দীপ কলেজ শেষে করে নীরাদের বাসায় আসবে। বাসায় এসে নীরা বাবা মাকে জড়িয়ে ধরেছিল কিছুক্ষণ, তারপর ফ্রেশ হয়ে ব্যালকনিতে যায়। ব্যালকনিতে দাঁড়ানোর সাথে সাথে মিসেস শিউলি দীপের দাদি ছাদ থেকে বলে, কি গো নাতবউ, শ্বশুরবাড়ি দেখবার জন্য এখানে আসছো কি নাকি?
আমি বাসায় থাকলে তো এই বেলকনিতে দাঁড়িয়েই থাকতাম। তোমাদের দেখার ইচ্ছে করে তোমাদের বাসায় চলে যাব। তোমার ভাগ্যটা বহু ভালো। কি সুন্দর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির পাশাপাশি পাইছো। আমার নাতির এই সোহাগ পাইবা, আবার বাপের বাড়ির কথা মনে উঠলে দেখতে পাইবা। তোমার ভাগ্যটা ভালো দাদি। কি সুন্দর নাতবউ ফিরোনেতে বাপের বাড়ি আসছে, আর তারপরও তার মুখ দেখতে পারছো। কয়জন দাদি শ্বশুরের ভাগ্য এমন হয় বলো তো? কথা বলতে বলতে অব্র আসে সেখানে। তিনজনে মিলে গল্প করে কিছুক্ষণ। নীরবের ঘরটিতে আজ দীপান্বিতা ও অব্র থাকবে। কয়েকদিন ধরে বিয়ের কার্যক্রমের জন্য অনলাইনে ড্রেস সেল করতে পারেনি দীপান্বিতা। আজ অনলাইনে লাইভে শাড়ি পরে এসেছে। লাইভে এক একটি শাড়ি খুলে দেখাচ্ছে আর দাম বলছে। জার্মান থেকে দীপান্বিতার লাইভ ভিডিও দেখতে থাকে নীরব। স্ক্রিনে দীপান্বিতার মুখে হাত ছুঁয়ে বলে, আমার মায়াপন বিহারিণী, আমার একসময়ের প্রণয়ের নারী। সে এখন আমার জন্য এক নিষিদ্ধ নারী। তোমায় হারিয়েছি আমি চিরতরে, তবুও থাকিবে তুমি আমার এই বক্ষস্থরে। বলেই চোখের পানি মুছতে থাকে। নীরব জার্মানে গেছে আজ 5 বছরের একটু বেশি। ফুড নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে অনেক জায়গায় অ্যাপ্লাই করেছে, কিন্তু ভাগ্যে তাকে জার্মানি সিলেক্ট করে। জার্মানি আসার আগে দীপান্বিতার সাথে সম্পর্ক ছিল তার। দীপান্বিতাকে ছোট থেকেই পছন্দ করত। আস্তে আস্তে ভালোবাসা শুরু হয়। একই স্কুলে পড়াশোনা করতো তারা। নীরব কলেজে উঠেছিল আর দীপান্বিতা ক্লাস 9-এ উঠেছিল। এমন সময় নীরব প্রপোজ করে দীপান্বিতাকে। দীর্ঘ 2.5 বছর প্রেম করে তারা। এরপর নীরব চলে যায় জার্মানে যাওয়ার পরও তাদের কথাবার্তা চলতো। হঠাৎ 6 মাস পর থেকে দীপান্বিতাকে পাওয়া যায় না। নীরব তখন ছোট, তাই ওর কাছেও খোঁজ খবর নিতে পারতো না। এরপর হঠাৎ একদিন মিসেস নাজরিনের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে অপ্র সামনে আসে। নীরব জিজ্ঞাসা করে, বাচ্চাটি কে? মিসেস নাজরিন বলে ওঠে, আমাদের দীপান্বিতার ছেলে অভ্র। মায়ের মুখে এমন কথা শুনে আর কথা বলার রুচি থাকে না নীরবের। সাথে সাথে কল কেটে দেয়। এর কয়েকদিন পর দীপান্বিতা কল করেছিল, কিন্তু নীরব কল কেটে দিত। তারপর নিজে থেকে ফোন বন্ধ করত। এরপর নিজে থেকে ফোন নম্বর ও বিভিন্ন ভার্চুয়াল অ্যাকাউন্ট পরিবর্তন করে। খোঁজ খবর রাখে না দীপান্বিতার। কলেজ শেষ করে কেয়া এসেছে নীরার সাথে আড্ডা দিতে। কলেজের বিভিন্ন ইনফরমেশন সবগুলো মনোযোগ দিয়ে কালেক্ট করেছে কেয়া। দীপজি তাকে ওয়ার্নিং দিয়েছে, তাতে এগুলো করতেই হতো। ইনফরমেশনগুলো নীরাকে দিয়ে বলে, ভালোভাবে পড়াশোনা করবি, আর ফাঁকিবাজি হওয়া যাবে না। একজন প্রফেসরের বউ তুই, এটা মাথায় রাখবি। নীরা কেয়ার কপালে হাত রেখে বলে, তুই সুস্থ আছিস তো দোস্ত? নাকি সাদা বিলাই তোকে প্রেমের মন্ত্র না দিয়ে বিদ্যার মন্ত্র দিয়েছে, যেটা আমাকে ক্যাডার সাহেব দিতে থাকে? কেয়া মনে মনে বলে ওঠে, তোর ক্যাডার সাহেবের চক্করে পড়াশোনা থেকে কোনো কিছু করার উপায় আছে? আজ যে ওয়ার্নিং দিয়েছে আমাকে, জীবনেও ভুলবো না। কলেজে নীরা কলেজে যায়নি, তাই কেয়া ও রিক একসাথে বাইকে করে কলেজে যায়। রাস্তায় রোড ক্রসিংয়ের সময় দীপ ও রিকের বাইক পাশাপাশি থাকে। দীপ দেখে ফেলে রিক ও কেয়াকে। তারপর দীপের কক্ষে কেয়াকে ডাক দেয়। পরীক্ষার 3 দিন পর তুমি নিজে পড়াশোনায় মনোযোগী না, সাথে ওই গাথিটাও। কোনো প্রকার পড়াশোনায় অমনোযোগী আমি সহ করব না। আজ থেকে ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা আদায় করবে, আর এই 3 দিনে যা যা শিখবে ইনফরমেশান নীরাকে দিবে। তোমাদের ক্লাসের যে টপ স্টুডেন্ট, ওর থেকে এই 1 সপ্তাহে ইনফরমেশান কালেক্ট করবে। দুজনে পড়াশোনা ঠিকমতো করবে। আজ থেকে নীরাকে আমি পড়াবো, আর তোমারও খোঁজ তোমার বাবার মায়ের থেকে নিব। পড়াশোনায় তুমিও কম ফাঁকিবাজ না। আজ থেকে মনোযোগী না হলে তোমার জন্য ইস্তিয়াক স্যারকে ঠিক করব। খুব ভালোভাবেই জানো স্যার কেমন। শুকনো ঝোঁক গইলে কেয়া। দরকার নেই স্যার, আমি মনোযোগ দিয়ে পড়বো, আর নীরাকেও ইনফরমেশনগুলো দিব। গুড গার্ল। আর শোনো, আমি যে ইনফরমেশন দেওয়াই এই যেন মানে নীরাকে বলার দরকার নেই। ঠিক আছে, কিন্তু চন্দ্র পাখি বলতে গিয়ে থামলেন কেন স্যার? একটু দুষ্টমি করেই বলে কেয়া। দীপ চোখ রাঙিয়ে বলে, ক্লাসে যাও, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। কেয়া ভয়ে চলে যায়। দীপ বিড়বিড় করে বলে, ছাত্রী যখন হয় বউ, আর শালীও হয় কত কিছু না সহ্য করতে হয়। সন্ধ্যায় দীপ নীরাকে বলে, বই বের করো, পড়তে বসবে। না, আমি এখন ফিরনিতে এসেছি। নববধূ আমি এখন। কয়েকদিন পর বাবার বাসায় এসেছি, এখন পড়তে বসবো না। ভালোভাবে বলছি, পড়তে বসো। কেমন জামাই আপনি? শ্বশুর বাড়িতে এসেছেন, জামাই আদর খাবেন, গল্প করবেন, আড্ডা দিবেন, তা না, খালি বলছে পড়তে বসো পড়তে বসো। এমন জামাই আমার ভালো লাগে না। দীপ নীরার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, 2টো অপশন দিলাম তোমায়, নাও চয়েস ইজ ইয়োর। নাম্বার 1,
স্যার মুড। এই স্যার যদি একবার শিক্ষক মোডে চলে আসে তাহলে তার শিক্ষক থেরাপি তো জানোই। নাম্বার 2, স্বামী মুড। এই স্যার যখন স্বামী মুড হয়ে যাবে তখন কিন্তু সেই জামাই থেরাপি শুরু করে দিবে, কারণ তুমি তো চাও আমি স্যার থেকে পারফেক্ট স্বামীতে রূপান্তরিত হই। কান গরম হয়ে আসে নীরার, সাথে সাথে বলে, এগুলো কি সব কথাবার্তা স্যার? ওমা, এখন স্যার হয়ে গেছি? এতক্ষণ না শ্বশুরবাড়িতে জামাই আদর নিয়ে বলছিলে? যেহেতু আমি এই বাড়ির জামাই, সেই দিক থেকে তুমি তো আমার বউ, তাই না বউ? দূরে সরে আসে নীরা। দীপের কথার ধরন অন্যদিকে নিয়ে আসে তাকে। দীপ আবারও আলতো হেসে চোখের চশমা ঠিক করে নীরার চোখের দিকে তাকায়। নীরাও তাকায় চশমার ওলা ওই চোখের দিকে। দীপ নীরার চোখের দিকে তাকিয়ে বলে, এই স্যারকে যদি স্বামী হিসাবে এখনই চাও, সত্যিই বলছি এই বছর তোমার হাতে ইন্টারের রেজাল্ট নয়, আমাদের চুনুমুনু আনার রিপোর্ট এনে দিব। নীরা প্রতিউত্তর করে না, শুকনো ঢোক গিলে। দীপ আবারও বলে, কিসের মিষ্টি খাওয়াতে চাও সবাইকে? আমাকে ভালো স্যার হওয়ার রেজাল্ট নাকি ভালো স্বামী হওয়ার রেজাল্টের? পড়তে বসবো আমি, আর কোনো ফাঁকাবাজি করবোই না। কি কি পড়তে হবে বলে, আমি লক্ষ্মী মেয়ের মতো পড়তে বসেছি। দেখতে দেখতে নীরার টেস্ট পরীক্ষা আজ শেষের দিন। এই কয়দিনে দীপ নিজের দায়িত্বে নীরাকে কলেজে দিয়ে গেছে, আবার নিয়ে এসেছে। নীরা যেন পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি না পালায় সেই জন্য ওয়ার্নিং দিয়েছে। পুরো পরীক্ষা নীরা হামি দিতে দিয়েছে। টেস্ট পরীক্ষা কি আর এত লিখতে ইচ্ছা করে? এমনিতে নীরা অলস পড়াচোর, সেখানে এইটুকু লেখা জমা দিলেই এনাফ। কিন্তু ক্যাডার সাহেবের জন্য তাকে সম্পূর্ণ পরীক্ষার সময় বসে থাকতে হয়েছে। আজকেও দীপ নীরাকে নিয়ে যাওয়ার সময় বলতে থাকে, পরীক্ষা শেষ করে আমার জন্য অপেক্ষা করবে, একদম বাইরে যাবে না। যদি দেখেছি পরীক্ষা শেষ হওয়ার আগেই খাতা জমা দিয়ে বের হয়েছো, এই স্যার থেরাপি আবার ফিরে আসবে। স্যার থেরাপি কথাটি শুনে নীরার গালে অটোমেটিক হাত চলে আসে। মিনমিন করে বলে, বেটা খচ্চর, বিয়ের পরেও কিনা স্যার থেরাপি দেবে? এই জন্যই স্যারদের বিয়ে করতে নেই। হয়তো এই জন্যই সবাই বলে স্যার ম্যাম পিতা মাতার সমতুল্য। বিড়বিড় করতে করতে নীরা গাড়িতে ওঠে। নিজের ঘরের জানালা দিয়ে মেজামাইকে একসাথে কলেজে যেতে দেখেছেন মিসেস নাজনীন ও মিস্টার রবিন। তাদের চোখে মুখে তৃপ্তির হাসি। কতজন বাবা মা পারে এমনভাবে মেয়ের সুখ নিজের চোখে দেখতে? হাতে গোনা গুচি কয়েকজনের মধ্যে তারা এমন লাকি বাবা মা। এই যে যখন ইচ্ছা মেয়ের সুখ একটু উঁকি দিয়ে দেখছে, আবার প্রায় বিকেলে বেলা যে গল্প করছে। দীপ ও নীরাদের গাড়ি দৃষ্টির বাইরে গেলে মিসেস নাজনীন ও মিস্টার রবিন দুজনকে দেখে স্মিত হাসেন। মিস্টার রবিন বলে আছে, আমাদের মেয়ে সত্যি অনেক ভাগ্যবতী, দ্বীপের মতো কেয়ারিং স্বামী পেয়েছে। আমাদের দ্বীপ নীরাকে যেমন প্রতিষ্ঠিত করবে তেমন নিজের আপন করে নেবে। বাবা মা হয়ে আমরা শেষ সুখ নিজের চোখের সামনে দেখতে পারবো। আবার আমাদের মেয়ে আমাদের কাছেই থাকছে। তোমার মনের আশা পূর্ণ হচ্ছে এবার। চোখের পানি মুছে মিসেস নাজনীন বলে, প্রত্যেক বাবা মা চায় সন্তানের সুখ দেখতে। মৃত্যুর আগে চায় সন্তান যেন তার নিজের পায়ে দাঁড়িয়ে নিজ দায়িত্ব নিতে পারে। আমাদের নীরা অনেক বুদ্ধিমতী, ও সবাইকে আপন করে নেয়, কিন্তু পড়াশোনা ও নিজের ভবিষ্যৎ নিয়ে ওর তেমন মাথা ব্যথা নেই। যেভাবে তিরিং বিরিং করে এভাবে তো ওর জীবন আগাবে না। দীপ ওকে শাসন করবে, আবার ভালোবাসবে। শুধু তাই না, দীপ ওর সকল বিষয়ের প্রতি যথেষ্ট যত্নশীল। আমার পর দীপ সে যে নীরাকে শাসন করে আবার গভীরভাবে ভালোবাসে। আমি দেখেছি দীপের চোখে সেই ভালোবাসা। মেয়েটা বয়সের সাথে সাথে উঠতে শুরু করেছে। সমাজের নিয়ম কানুন থেকে দূরে থেকেও নিজেকে উড়ন্ত পাখি ভেবে নিয়েছে। ব্যক্তি স্বাধীনতা ভালো, কিন্তু বেশি উড়ন্ত পাখিকে শিকার করতে সময় লাগে না। আমি দীপের হাতে নীরাকে দিয়েছি, যাতে আমার নীরা সুখে থাকতে পারে। নীরব আর নীরার সুখ দেখাটাই যে আমার শেষ চাওয়া। এরপর তো আর কিছু বলতে দিলেন না মিস্টার রবিন। মিসেস নাজনীনের মুখ চেপে ধরে বলে, ভাগ্য যা আছে তাই হবে। হঠাৎ মৃত্যুর নাম উঠিয়ে সুখের মুহূর্ত কেন দুঃখে পরিণত করব? মিসেস নাজনীন সাথে সাথে মিস্টার রবিনের বক্ষে মুখ গুছে আলিঙ্গন করে নিলেন। মিসেস নাজনীন ও মিস্টার রবিন একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। তাদের প্রেম ভালোবাসা যেন এখনো অফুরন্ত।
পরীক্ষা শেষ করে নীরা ও দীপ গেটের বাইরে থেকে গাড়িতে ওঠে। উদ্দেশ্য বাড়িতে আসবে। দীপ ড্রাইভ করতে থাকে আর নীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ নীরা খেয়াল করো গাড়িতে তাদের বাড়ির রাস্তা না উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে। নীরা সাথে সাথে বলে, আমরা আজ কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবে। নীরার কোনো উত্তর দেয় না। এর কিছুক্ষণ পর দীপ গাড়ি থামিয়ে দেয়। নীরা বাইরে তাকিয়ে দেখে তারা শপিং মলের সামনে এসেছে। নীরা দীপের দিকে ঘুরে বলে, শপিং মলে কেন? হানিমুন করতে এসেছি। ইন্টারেস্ট থাকলে চলো, না হলে এখানে বসে থাকো। আজও প্রশ্ন, শপিং মলে কেন? বলেই দীপ বের হয়ে যায়। বিড়বিড় করে বলে, খারতারা স্যার। শুনে ফেলে দীপ। নীরার দিকে তাকিয়ে বলে, তোমার স্যার প্লাস পর তোমার মতোই তো হবে। নীরা আর কিছু না বলে মুখ ভেঙচি দিয়ে দীপের সাথে হাঁটতে শুরু করে। শপিং মলে এসে আগে তারা কসমেটিকের দোকানে ঢোকে। তারপর দীপ নীরাকে বলে, তোমার মাসে কি কি লাগে আমি জানি না। এখানে মহিলা কর্মী আছে, তাই এখানে নিয়ে এসেছি, যাতে করে তোমার প্রয়োজনীয় সামগ্রী নিতে পারো। বিয়ের সত্ত্ব তো দেওয়াই ছিল, মাসে মাসে কসমেটিক কিনে দেওয়া। আজ 1 তারিখ, নাও শুরু করো। এক দৃষ্টিতে নীরা তাকিয়ে আছে দীপের দিকে। মনে মনে বলে, লটারি পেয়ে গেলাম মনে হয়। না চাইতে কেনাকাটা করতে পারছি। এরকম বর কপালে জুটলে আমি তো বলবো আমার শত্রুর কপালেও বর হিসেবে স্যারই জুটুক। বলেই দাঁত বের করে হাসি নীরা। তারপর পছন্দ মতো প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে। কসমেটিক কেনার পর দীপ নীরাকে কাপড় চোপড়ের দোকানে নিয়ে যায় কিছু জামা কাপড় কিনতে। প্রত্যেক মাসে মাসে দীপ পরিবারের জন্য জামা কাপড় কেনে। এটা দীপের ভালো লাগে, আজও তাই করছে। নীরাকে ড্রেসগুলো পছন্দ করে দিতে বলে। নীরা সবার জন্য ড্রেস দেখে নেয়। দীপ চুপচাপ এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ দীপের নজর আসে একটি শাড়ি নিয়ে দুজন মহিলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন আর দাম কষাকষি করছেন। দীপের কাছে শাড়িটি ভালো লাগে। নীরাকে এই শাড়িটিতে খুব সুন্দর লাগবে, এমন চাই দীপের কাল্পনিক চিন্তা। কোনো কিছু না ভেবে শাড়িটি কেনার জন্য চলে যায় সেখানে। ওই রকম দেখে আরেকটি শাড়ি নিয়ে নেয় দীপ। তারপর বাসায় চলে আসে। বাসায় এসে দীপ ও নীরা সবাইকে একসাথে করে ড্রেস ও কার জন্য কি কি এনেছে ওগুলো দেখাতে থাকে। পিঙ্কি ও তার মা মিসেস সাদিয়া আছে, তাদের জন্য আনা হয়েছে। সবার ড্রেস দেখানো হয়ে গেলে নীরার জন্য কেনা শাড়িটি সবাইকে দেখায় দীপ। নীরা প্রথমে বুঝতে না পারলেও যখন দীপের মুখে শোনে এটা আমি তোমার বৌমার জন্য কিনেছি। তখন অবাক নয়নে তাকিয়ে থাকে ক্যাডার সাহেবের দিকে। পিঙ্কি হিংসা হয়, সে সাথে সাথে বলে, কই দেখি। ওয়াও, অনেক সুন্দর শাড়িটি, আমার কাছে খুব ভালো লেগেছে। মিসেস সাদিয়া পিঙ্কিকে সাপোর্ট দিয়ে বলে, তোর ভালো লেগেছে, একটা কাজ করি, এই শাড়িটা তাহলে পিঙ্কিকে দিই আর নারীকে পিঙ্কির জন্য আনার ড্রেসটি দেই। দীপকে উদ্দেশ্য করে শেষের কথাটি বলে পিঙ্কি খুশি মনে শাড়িটি নিতে গেলে নীরা খপ করে নিয়ে নেয় আর বলে, তোমার বর যদি তোমাকে কিছু কিনে দেয় তুমি না হয় সেগুলো এক্সচেঞ্জ করে নিও। আমি তোমার মতো এত উদার নই, যেটা আমার ওটা আমার করেই নি। তুমি তোমার জন্য কেনার ড্রেস নিয়ে যেটা তোমার ভাইয়া দিয়েছে ওটা নিয়ে খুশি থাকো। আমি আমার স্বামীটা উপহার নিয়ে খুশি হতে চাই। মিসেস সাদিয়া ভেঙচি কেটে বলে, আমার মেয়েটা শাড়ি তেমন পরে না, এই প্রথম একটি শখ করে নিতে চাইলো, তাও শো হলো না। নীরা কিছু বলার আগে দীপ বলে, কি বলছো ফুপি? আমি আবার বউ আর বোনকে আলাদা চোখে দেখি? যেটা বোনের জন্য এনেছি ওটা বোনের, আর যেটা বউয়ের জন্য এনেছি ওটা বউয়ের। শুধু শুধু বউ আর বোনের মধ্যে বোনকে সাপোর্ট করে বউয়ের চোখে কাপুরুষ ট্যাগটা নিতে চাই না। বোনের চোখে কাপুরুষ হলেও লোকসম্মুখে মুখ দেখানো যায়, বউয়ের কাছে কাপুরুষ হলে পুরো জীবন ব্যর্থ। বউ আমার হুট করে বাপের বাড়ি গেলে এই বয়সে শিক্ষক থেকে আমার বউয়ের জন্য সন্ন্যাসী হয়ে বসে থাকতে হবে। দীপের এমন কথায় হা হয়ে যায় নীরা। পিঙ্কি ও মিসেস সাদিয়া। দীপ বা এসব কথা বলতো না, কি হয়ে গেছে ছেলেটার? ফুপুর সাথে লাগামহীন কথাবার্তা বলছে, আর আগে কিনা মুখ থেকে একটা শব্দও বের হতো না। মিস্টার সমুদ্র ছেলের মুখে এমন কথা শুনে বিষম খান। মিসেস সাবিনা মিস্টার সমুদ্রকে খোঁচা দিয়ে বলে, দেখেছো, আমার ছেলেই হলো একজন আদর্শ পুরুষ। বউকে তো সবসময় টাইট দিয়েই রাখে, আবার বউয়ের জন্য লড়াইও করে। ভুল মানুষের বেলায় বউকে আর বোনকে দেখে না। আমার ছেলেটা হীরের টুকরো, একদম বাপের থেকে ভিন্ন হয়েছে। মিস্টার সমুদ্র নিজের বউয়ের মুখে এতগুলো বছর পর আজ প্রথম এমন কথা শুনে যেন ডাবল বিষম খেলেন। ইচ্ছে পাকা বউ নিয়ে এসে কি সবাই ছোঁয়াছে রোগ লাগিয়ে দিল?
ছেলে লাগামহীন কথা বলছে, বউ আর জীবন কাজকর্ম নিয়ে প্রতিবাদ করছে। দীপের মুখে এমন কথা শুনে দীপান্বিতা, মিসেস শিউলি ও মিসেস সাবিনা একসাথে হাততালি দিতে থাকে। এদের কেউই পিঙ্কি ও মিসেস সাদিয়াকে পছন্দ করে না। মিসেস সমুদ্র নিজেও পছন্দ করে না, কিন্তু মৃত বাবাকে দেওয়া ওয়াদা রক্ষার জন্য সহ্য করে চলতে হয়। সবাইকে জামা কাপড় দিয়ে দীপ ও নীরা ঘরে চলে আসে। নীরা মাথার হিজাব খুলতে থাকে। দীপ হাত খড়ি খুলে গলার টাই হালকা লুজ করতে করতে বলে, আর ইউ জেলাস? হাত আটকে যায় নীরার। দীপের দিকে ঘুরে তাকিয়ে বলে, কেন জিজ্ঞেস হবো কেন? পিঙ্কি, আমার আশেপাশে আসলি তুমি যেইভাবে প্রতিবাদ করো, মনে তো তাই হচ্ছে। আপনার বুঝি ভালো লাগে ওই পিঙ্কি আপনার গায়ে গায়ে চললে? কথা সেটা না, কথা হলো তুমি কেমন ফিল করো। আমি আবার কেমন ফিল করব? কোনো ফিলই করি না। বলে হিজাব খুলে আলমারি থেকে বাসায় পরার জামা নিতে থাকে। দীপ আবারও জিজ্ঞাসা করে, তাহলে প্রতিবাদ করো কেন? নীরা জামা কাপড় নিয়ে ওয়াশরুমের ভিতরে যায়। ওয়াশরুমের দরজা দিতে যেও দরজা হালকা ফাঁকা রেখে বলে, আমার কোনো জিনিস যখন আমার হয়ে পার্মানেন্ট থাকি, আমি তা অন্য কাউকে ভাগ করি না। আপনি এখন আমার হয়ে গেছেন ক্যাডার সাহেব। আপনার প্রতি অন্য কোনো নারী আসক্তি হলে তাকে তো একটু ভুগতে হবে। বলেই দরজা লাগিয়ে দেয় নীরা। দীপ স্মিত হাসে, বিড়বিড় করে বলে, চন্দ্রপাখি তার ক্যাডার সাহেবের প্রতি আসক্ত হচ্ছে, এটা সে বলবে না, কিন্তু অন্য নারীকে আসক্ত হতে দিবে না। ইজ দিস কল ফিমেল লাভ? আজ বিকালে নীরা ও দীপান্বিতা ও মিসেস সাবিনা মিলে নাস্তা তৈরি করতে থাকে। নীরাকে আজকে ছুটি দিয়েছে দীপ। বিয়ের পরের দিন থেকেই তো বই পড়া শুরু করেছে সে। আজকের দিন রেস্ট করার সুযোগ পেল নীরা। সন্ধ্যায় নাস্তা বানিয়ে সবাই মিলে খাবে। সবাই কাজ করছে আর নীরা উঁকি দিয়ে দেখছে। নীরা রান্না বান্না পারে না, তাই তাকে কেউ রান্না করতেও দিচ্ছে না। পিঙ্কি নীরার এই দুর্বলতার সুযোগটি নিল, সাথে সাথে বলে, বাড়ির বউ হয়ে কিনা রান্না পারে না, কেমন মেয়ে বিয়ে দিয়ে এনেছো তোমরা? দীপান্বিতা বলে ওঠে, আমাদের তো সমস্যা নেই, তোর কেন এত সমস্যা? আমার কোনো সমস্যা নেই, দেখি আমি একটু রান্না করি। এই বেবি তো পাস্তা খেতে খুব ভালোবাসে, আমি রান্না করবো ওর জন্য। বউ তো রান্না পারে না, আমি না হয় করে দিই রান্না। পিঙ্কি দীপকে সবসময় এই বেবি বলে ডাকতো, এখনো তাই বলে। রাগে দুঃখে অপমানে জেলাসিতে সব কিছুতে ফেটে পড়ল নীরা। সাথে সাথে বলে, আজকের নাস্তা আমি রান্না করব। পিঙ্কি হু হু করে হেসে দিয়ে বলে, যে মেয়ে মুখে লিপস্টিক মেকআপ দেওয়া ছাড়া কোনো কাজ পারে না, সে মেয়ে আবার করবে রান্না? ওটা তোমার কাজ নয়, তুমি বরং সংসার সামলাতেই পারবে না। আমি বলছি আমি রান্না করব মানে করব, এখন যদি আমাকে রান্না করতে না দাও তো। বলেই আশেপাশে তাকিয়ে কড়াই থেকে গরম খুন্তি হাতে নিয়ে বলে, এই গরম খুন্তি দিয়ে তোমার মাথা ফাটাবো বলে দিলাম। ভালোই ভালো বলছি, আমার ক্যাডার সাহেবের জন্য রান্না করবি না তুই, ডাইনি। ওনার জন্য এই নীরা আছে। কি আর কি বলবে। নীরার রণচণ্ডী রূপ দেখে সবাই হা হয়ে আছে। দীপ এখন একটু বাইরে গেছে তাদের নিজস্ব রেস্টুরেন্ট দেখতে। অভ্র হাততালি দিয়ে বলে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। পিঙ্কি ভয়ে দৌড় দেয়। এই মেয়ের পুরনো কিছু রেকর্ড আছে যা পিঙ্কি খুব ভালো করেই জানে। শুধু শুধু বাঘিনীকে খেপিয়ে লাভ নেই। পিঙ্কি চলে যেতেই নীরা ইউটিউব দেখে পাস্তা রান্না শুরু করে। পাস্তা রান্না শেষে সব কিছু পরিষ্কার করে নিজের ঘরে যায়। দীপান্বিতা ও মিসেস সাবিনাও ঘরে যায় ফ্রেশ হবে বলে। এই সুযোগে পিঙ্কি আসে রান্নাঘরে, এসেই পাস্তার প্রচুর লবণ ও ঝাল মিশিয়ে দেয়। তারপর চলে যায় ঘরে। নীরার ফোন ড্রয়িং রুমে ছিল। অভ্র তখন ড্রয়িং রুমে আসে টিভি দেখবে, তাই ঠিক তখনই নীরার কল আসে। অভ্র প্রথম কল আসাতে রিসিভ করে না, কিন্তু 2-3 বার কল আসাতে রিসিভ করে বলে, হ্যালো। নীরা বুঝতে পারে এটা অভ্র, পিচ্ছি কণ্ঠ। আর এখন তো নীরা দীপের বউ। দীপের বাসায় অভ্র থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এতদিন কেন আছে বুঝতে পারছে না। দীপান্বিতা কি শ্বশুর বাড়িতে যায় না, এটা এখন তাদের ব্যাপার ভেবেই নীরব বলে, আমি নীরব, নীরব ভাই হই। নীরবকে দেওয়া যাবে এখন? মামু তো ঘরে গেছে ফ্রেশ হতে, আর মামু একটু পরে আসবে। ঠিক সেই সময় দীপান্বিতা এসে বলে, কার সাথে কথা বলছো বাবাই? মামির ভাইয়া ফোন দিয়েছে আম্মু, এই নাও কথা বলো। বলেই ফোনটি দীপান্বিতার কানে দিল অভ্র। আম্মু বলে সম্বোধন শুনে নীরবের মনের গহীনে কাঁপন ধরল। খারাপ লাগছে তার, কিভাবে পারলো তার জন্য অপেক্ষা না করে এভাবে বিয়ে করে নিতে। দীপান্বিতা ফোন কানে নিয়ে নরম সুরে বলে, হ্যালো। কি সুন্দর মধুর কণ্ঠ বাজতে থাকে নীরবের কানে। দীর্ঘ সময় পর আজ তারা একসাথে কথা বলতে পারছে, কিন্তু এখন তো আর আগের মতো সম্পর্ক নেই। নীরব কাট কাট গলায় বলে ওঠে,
বোনকে বলবেন ফ্রি হলে যেন কল দেয়। বলেই কল কেটে দিল। এতগুলো বছর পর প্রিয় ব্যক্তির কণ্ঠ শুনে শান্তি পেলেও কথার সুরে তিক্ততা অনুভব করলো দীপান্বিতা। পাল্টে গেছে তার খাদ্য বিশেষজ্ঞ পুরুষটি। নীরবে ছোট থেকে একজন নিউট্রিশন স্পেশালিস্ট হওয়ার ইচ্ছা, তাই দীপান্বিতা নীরবকে খাদ্য বিশেষজ্ঞ সাহেব বলে ডাকত। দীপ ও মিস্টার সমুদ্র একসাথে চলে এসেছেন। সবাই মিলে নাস্তা সাজাতে থাকে। নীরা বাটিতে বাটিতে সবার জন্য পাস্তা দেয়। পিঙ্কি মনে মনে খুশি। দীপ ঝাল সহ্য করতে পারে না। নীরার বানানো খাবার খেয়ে দীপ সেও নীরাকে বকাঝকা করবে। সবাই একসাথে পাস্তা খেতে থাকে। প্রথম এক চামচ খেয়ে সবাই নীরার দিকে তাকায়। পিঙ্কি খুব খুশি। এবার বোম ব্লাস্ট হবে। পিঙ্কির আশায় পানি ঢেলে অব্র বলে, মামি খুব মজা। হ্যাঁ, সব কিছুই ঠিকঠাক আছে, শুধু সস একটু কম দিলে হতো। তাও প্রথম রান্না হিসেবে তুমি অনেক ভালো করেছো। সবাই নীরার প্রশংসা করতে থাকে। পিঙ্কি অবাক হয়ে তাকিয়ে আছে এদের দিকে। নীরা পিঙ্কির দিকে তাকিয়ে বলে, কি হয়েছে কিছু বুঝতে পারছো না তাই না? সবাই তাকায় নীরা ও পিঙ্কির দিকে। পিঙ্কি ভ্রুকুচকে তাকিয়ে থাকে। নীরা আবার বলে, তুমি আমার ব্যাপারে শুধু মেকআপ করার অভিজ্ঞতাটাই জানলে, এটা জানলে না যে আমি সিনেমা প্রেমী। জীবনে কত নাটক সিনেমা দেখেছিলাম যেখানে এক ডাইনি এসে নায়িকার সমস্ত খাবার নষ্ট করে দেয়। তুমি হলে আমার জীবনে সেই ডাইনি। আমি কি আর চিনি শুনে বকা খাওয়ার প্রস্তুতি নিতে পারি? তাই আগে ভাগে খাবার সরিয়ে রাখি। আর তোমার বাড়িতে যেই পাস্তা, ওটা তোমার হাতে ঝাল মশলা যুক্ত। আব্রু দেখে নিয়েছে তুমি কি কি করেছিলে। এবার ভদ্র মেয়ের মতো নিজের হাতে টেস্টি পাস্তা খেয়ে নাও। আমি পাস্তা খাবো না, অন্য খাবার খাবো। তোমার মন চাইছে তুমি খাও। কি প্রমাণ আছে যেটাতে ঝাল লবণ দিয়েছি? প্রমাণ অব্রু নিজে। ছোট বাচ্চা তো আর মিথ্যে বলবে না। খেয়ে নাও আমার ডাইনি ননদিনী, এটা এখন তোমাকেই খেতে হবে। বলেই নীরা পাস্তার বাটি নিয়ে পিঙ্কির কাছে আসতে থাকে। পিঙ্কি এবার চেয়ার থেকে উঠে দেয় ভোদর। নীরা কি কম নাকি? সেও পিঙ্কির পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে বলে, একবার যখন আমার খাবার নষ্ট করতে চেয়েছিলি তার টেস্ট তো তোকে নিতেই হবে ডাইনি ননদিনী। পালাবে কোথায়? আমি নীরা যখন একবার লেগেছি তোমার পেছনে তখন তোমার রেহাই দিন। আমার বরের সাথে সুপার গ্লুর মতো লেগে থাকা, তাই না? এবার দেখ সুপার গ্লুর উপরে কি কি আছে। বলেই সারা রুম জুড়ে তারা করতে থাকে পিঙ্কিকে। অবশেষে পিঙ্কির দৌড়ানোর সাথে উড়ন্ত ওড়না ধরে ফেলে নীরা। তারপর সবাই পিঙ্কিকে শুয়ে দিয়ে গাল চেপে হাঁ করিয়ে পিঙ্কির গালে ঢুকিয়ে দেয় পাস্তা। পিঙ্কি বেচারি কষ্ট করে হলেও গিলতে থাকে। টেবিলে বসে দীপ মাথায় হাত দিয়ে এদের কাণ্ড কারা দেখে। দীপান্বিতা দীপকে আস্তে আস্তে বলে, কে বলবে এই মেয়ে বিয়ের দিন পালিয়েছিল? বিয়ে করবে না বলা মেয়েটি কি না এখন সেই স্বামীর ভক্ত। মনে মনে খুশি হয় দীপ। নীরা একদম ঠিক কাজ করেছে। পিঙ্কি যেমন তাদের সম্পর্কে মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়েছে, এতে ওরাই শাস্তির দরকার। দীপ নিজেও সহ্য করতে পারে না এই পিঙ্কিকে। খুব তাড়াতাড়ি পিঙ্কির জন্য ছেলে দেখা শুরু করবে। নাস্তা শেষ করে নীরা ঘরে আসে। দীপ ও মিস্টার সমুদ্র মিটিং করছে নিজেদের ব্যবসা নিয়ে। দীপ বাবার ব্যবসায় যোগ না দিলেও বিভিন্ন পরামর্শে বাবার সাথে থাকে। নীরা ঘরে বসে ঘরটিকে ভালোভাবে পরখ করে। দীপের ঘরের পাশে একটি বড় সেলফ আছে যেখানে বিভিন্ন গল্পের বইতে ভরা। বিসিএস এর বইগুলো এখনো সাজানো আছে। নীরা সেলফের কাছে এসে বইগুলো দেখতে থাকে। নীরা নিজেও টুকটাক গল্প পড়ে। সেলফের ভিতর ভালোভাবে চোখ বুলিয়ে একটি কালো মোচা ডায়েরি দেখতে পেল দীপ। ডায়েরিটি দেখে নীরার মনে আতঙ্ক বিরাজ করলো। সাথে সাথে ডায়েরিতে হাতে নিয়ে প্রথম পৃষ্ঠা বের করলো। অনেক পুরনো লেখা এখানে, খুব সুন্দর করে প্রথম পৃষ্ঠায় লেখা। চন্দ্রের সাথে করিতে দেখছিলাম তোমাকে আলিঙ্গন। উড়ন্ত পাখি যখন চন্দ্রকে সাক্ষী রেখে প্রকাশ করে মনের অনুভূতি, সেই চিত্র দেখিয়া তোমাকে ডাকিলাম আমার চন্দ্রা পাখি। অশ্রুভয়া নয়নে চন্দ্রের দিকে ফিরে আসে আমার সেই কিশোরী কন্যার অনুভূতি। আজব উপলব্ধি করেছি আমি, ভালোবাসি ভালোবাসি তোমায় আমার চন্দ্রা পাখি। লেখাটুকু পড়ে নীরা বুঝলো দীপ কাউকে ভালোবাসে এবং তাকেই সে চন্দ্র পাখি বলে যাকে। কিউরিওসিটি নিয়ে বাকি পৃষ্ঠা পড়তে যাবে ঠিক তখনই দীপান্বিতা এসে বলে, আমার লিটিল ভাবি আসবো কি? নীরা ডায়েরির পাতা বন্ধ করে সেলফে রেখে দেয়। তারপর দীপান্বিতার দিকে তাকিয়ে বলে, আমার সুইট কিউট ননদিনী আসো। দীপান্বিতা ঘরে ঢুকে নীরার দিকে ফোন এগিয়ে দিয়ে বলে, তোমার কল এসেছিল। আর ফোন সব সময় এদিক ওদিক রেখো না, জানোই তো না চাইতেও এককাল সব পুষতে হয়। আমার দাদি আম্মু এরা তো সুখেই ছিল না, এবার উঠে পড়ে লেগেছে তোমার পেছনে। নিজের সেফটি নিজেকে বুঝতে হবে। দাদাইয়ের কথা রাখতে
বাবা এগুলো সহ্য করে। যতই হোক দাদাই তো বাবার বাবা ছিলেন। রক্ত ধোঁকা দিলেও রক্তের টান ফিকে হয় না। আমার বাবা তার প্রমাণ। তাই বলছি, যতটুকু পারো নিজের জিনিসগুলোর প্রতি যত্নশীল হও। পিঙ্কি, এখন কেমন আছো? আমি ওকে লেবু শরবত খাইয়ে দিয়েছি, ঝাল কমেছে অনেকটাই। এখন ঘুমিয়ে আছে। তোমার খাদ্য বিশেষজ্ঞ ভাই কল দিয়েছিল অনেক আগে, বলতে ভুলে গিয়েছিলাম। টেবিল পরিষ্কার করার সময় তোমার ফোন দেখে মনে পড়লো। এই নাও। বলে দীপান্বিতা ঘর থেকে বের হতে নেবে, কিন্তু নীরার কথায় থমকে গেল। নীরা বলে ওঠে, আমার ভাইয়ের কথা উঠলেই তোমার গলা কাঁপে কেন? অন্য সময় কথা বলতে গেলে তো এমন হয় না। দীপান্বিতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার বুঝতে ভুল হয়েছে হয়তো। তেমন কিছুই নেই আমার গলার ভেতরে। অন্যদের বেলা যেভাবে কথা বলি, তোমার ভাইয়ের বেলাও সেভাবেই কথা বলি। বলেই প্রস্থান করে দীপান্বিতা। দীপান্বিতার পিছন ফিরে কথা বললেও আয়নায় দীপান্বিতার চোখের পানি দেখতে পায় নীরা। বুকসেলফের পাশেই যে আড়াআড়িভাবে আয়না রাখা আছে, সেখানে দীপান্বিতার এক পাশ খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। দীপান্বিতার চোখ থেকে বের হওয়া অশ্রুর রহস্য বুঝতে পারল না, কিন্তু কিছু একটা কাহিনী আছে এবং তা ভালোবাসার পর্যায়ে এটা উপলব্ধি করতে পারছে নীরা। বেশি কিছু না ভেবে নীরবকে কল দেয়, সাথে সাথে কল রিসিভ করে নীরব। বোনকে দেখে বলে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, শুধু তুই না, বাসার সবার জন্য। বলতো কি সেই সারপ্রাইজ? ক্যাডার সাহেবকে বিয়ে করে যে সারপ্রাইজ হতে হয়, তাতে তোমার দেওয়া নতুন সারপ্রাইজ মাথায় আসছে না? তুমি বলে ফেলো। হো করে হেসে দেয় নীরব। দীপকে নীরব ভালো করেই জানে। একসাথে প্রায় চায়ের দোকানে আড্ডা জমাতো। নীরব যেত দীপান্বিতার হয়ে দীপকে পটাতে। বড় ভাই পচে গেলে আর তো কিছুই লাগে না, কিন্তু দীপ তার বিদ্যাসাগর নিয়ে কথা বলতো বেশি। এখন সে বুঝতে পারছে নীরাকেও ঠিক কীভাবে ট্রিট করে। রসকসহীন বই পড়ুয়া দ্বীপ আর তার উড়নচণ্ডী ফাঁকিবাজি বোন যেন বইয়ের এপিচোপিচ। নীরব হাসি থামিয়ে বলে ওঠে, আমার পরীক্ষা শেষ হয়েছে অনেক আগেই, আজ রেজাল্ট পাবলিক হয়েছে। আমি সাকসেস হয়েছি বোন, আমার এত বছরের কষ্টের ফল পেয়েছে। আর তোদের থেকে দূরে থাকছে না, 1 মাসের মধ্যে বাংলাদেশে ব্যাক করছে। ভাইয়ের কথা শুনে নীরা খুশিতে লাফিয়ে ওঠে, সাথে সাথে বলে, আমার ভাই খুব তাড়াতাড়ি চলে আসবে। কিছুক্ষণ মজা করে দীপান্বিতার কথা মনে পড়লে নীরার, তাই সে নীরবকে ইন্টারেক্টলি বলে, তুমি বিদিতে আসার পর আমরা তোমার জন্য মেয়ে দেখব। রূপবতী, গুণবতী, কর্মঠ, ভদ্র দেখি মেয়ে নিয়ে আসবো, যেমনটা তুমি চাও। জাস্ট এক্সাম্পল, আমার কিউট ননদ দীপান্বিতা আপু, তার মতো দেখি বউ পেলে খুশি হবে তো। নিজের বিয়ের কথা শুনে মুখ ফ্যাকাশে হয়ে আসে নীরবের। আবার তার উপর দীপান্বিতার নাম নিয়ে উদাহরণ। পুরো দীপান্বিতাকেই তো তার চাই, তার মতো আবার কি। কিন্তু কোনো প্রতিউত্তর করলো না নীরব। লোক দেখানো এক স্মিত হাসি দিয়ে নীরব বলে, সবে তো পড়াশোনা শেষ, এখন সেটেল হয়ে নেই, তারপর দেখা যাবে। রাখ বোন, ভালো থাকিস। ভাই শুকনো মুখ দেখে নীরা শিওর হলো ঢালমেকুচ কালাহে। কল কাটার পরে বলে, ভাই আর ননদের কেমিস্ট্রি খুব গভীর। আমাকে এখন ডিটেকটিভ নীরা হতে হবে। কি থেকে কি হয়েছে এগুলো আমাকে বের করতে হবে। সাথে আবার আছি ক্যাডার সাহেবের চন্দ্র পাখি। কত কিছু সম্পর্কে গোয়েন্দাগিরি করবো আমি। উফ, এত প্রেশার নেওয়া যায় না। কিসের প্রেশার নেওয়ার কথা বলছো তুমি? ঘরে ঢুকতে ঢুকতে বলে দীপ। নীরা তাকায় দীপের দিকে। আপাতত এনাকে কিছু বলা যাবে না, ইনি থাকুক এনার বিদ্যা নিয়ে। কিছুই না, এই যে আর 2.5 মাস পর আমার এক্সাম। এখন তো স্যার আমার স্বামী, তাই তার সুনাম রাখতে ভালো রেজাল্ট করতে হবে, এটাই ভাবছি। বাপ্পা, এত চিন্তা আমার জন্য? উত্তর দেয় না নীরা, সাথে সাথেই কেয়ার কল আসে। নীরা রিসিভ করে বলে, হ্যাঁ বল। দোস্ত, আমাদের বিদায় অনুষ্ঠান হবে, সবাই শাড়ি পরবো আর বিভিন্ন প্রতিযোগিতা আছে। আমি নৃত্যে নাম দিব, তুই কি করবি? আমি কি করব মানে? আমিও নৃত্য করব। উপাস থেকে কোনো উত্তর আসার আগে নীরার কান থেকে ফোন চিনিয়ে দীপ বলে, ও কেন নৃত্য করবে না? যাবে, বক্তৃতা শুনে চলে আসবে। বলেই কল কেটে দেয়। কিয়া ভয় পায় দীপের কর্কশ কণ্ঠ শুনে। দীপ ফোন কাটার পর বলে, সাইকো স্যার। নীরা কোমরে হাত দিয়ে দীপের দিকে ডান ভ্রু উঁচু করে তাকিয়ে বলে, আমি নৃত্য করলে আপনার সমস্যা কোথায়? আমি বলেছি তো, তুমি নৃত্য করবে না মানে করবে না। আমি নৃত্যতে নাম দেব এবং নৃত্য করব। আমি বলেছি তো না। হ্যাঁ, দিব না। আমি নাকি কোনো কিছু পারি না, অযোগ্য? তাহলে নৃত্য করে দেখি দি আমি কি কি যোগ্যতা আছে। তোমাকে যতটুকু যোগ্য হওয়া লাগে তা আমি দেখে নিব। ভালোভাবে বলছি, কোনো নৃত্য করতে পারবে না তুমি।
আমি নাম দেব দেব দেব। কিছুটা চিল্লিয়ে বলে নীরা। ব্যালেন্স হারা হয়ে দীপ ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দেয় নীরার গালে। নীরা অবাক হয়ে যায়। এতদিন থাপ্পড় দিলেও অন্তত বুঝতো পড়াশোনার জন্য, কিন্তু আজকের থাপ্পড় কিনা সামান্য এক অংশ গ্রহণের জন্য। এটাও নীরার সমস্যা না, সমস্যা হলো দীপ ও নীরার কথাগুলো দরজার পাশে থেকে পিঙ্কি হাড়ি পেতে শুনতে থাকে। এখন দীপ তাকে থাপ্পড় দিয়েছে, এটাও পিঙ্কি দেখে খুশি হয়। সবকিছু নীরা ভালোভাবেই লক্ষ্য করে, কিন্তু দীপ উল্টো দিকে ফিরেছিল বলে পিঙ্কিকে দেখে না। নীরা বাম গালে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। দীপ নীরাকে আদেশের সুরে বলে, তোমার কথার হেরফের হওয়া আমি পছন্দ করি না। নেক্সট টাইম যেন কোনো অন্যায় আবদার নিয়ে তর্ক করতে না দেখি। বলেই ব্যালকনিতে যেয়ে দাঁড়ায় দীপ। নীরা আজ কষ্ট পায় ভীষণ। কোনো কথা না বলে মিনিকে জড়িয়ে কম্বল মুড়ি দেয়। কম্বলের নিচে ফুফাতে থাকে। ঘণ্টাখানেকের নীরবতা পালন করে দীপ। রাতের খাবার কেউই খায় না। দীপান্বিতা এসে দেখে নীরা ঘুমিয়ে গেছে। দীপও ব্যালকনিতে চুপচাপ। ভাই রেগে থাকলেও দীপান্বিতা কোনো কথা বলে না। রাগের সময় দীপের মাথা কাজ করে না, তাই তখন সবাই নীরবতা পালন করে। 11টার দিকে ঘরে এসে দীপ দেখে নীরা ঘুমিয়ে গেছে, কোলে মিনিকে নিয়েছে। হালকা হাসে দীপ। ঘুমন্ত নীরা অতি নিকটে এসে নীরার মাথায় হাত বুলিয়ে দেয়। নীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার চন্দ্রবাকিকে কারোর সামনে যোগ্য প্রমাণ হতে হবে না। সে যেমন আছে তেমনই বেস্ট। আমি তো আমার এই দুষ্টুমিষ্টি বউকে বেশি ভালোবাসি। কেন হতে হবে তোমাকে সবার সামনে পারফেক্ট? তুমি তো আমার কাছে এমনিতেই পারফেক্ট। সবার সামনে কোমর দুলিয়ে দেই দেই করে নৃত্য করবে আর ছেলেরা তাকিয়ে থাকবে, এটা আমি কিছুতেই সহ্য করব না। এটা তো এক অন্যায় আবদার। তুমি কেন অন্য ছেলেদের সামনে নাচতে যাবে? চন্দ্রপাখি, ইউ আর মাই পার্সোনাল উমেন ইন মাই লাইফ। বলেই ঘুমন্ত নীরার বাম গালে গুনে গুনে 10টি চুম্বন এঁকে দেয়। তারপর লাইট অফ করে অন্য পাশে ঘুমিয়ে পড়ে। দীপ লাইট অফ করার সাথে সাথে চোখ মেলে তাকায় নীরা। সে এতক্ষণ চোখ বন্ধ করে হালকা নিদ্রায় ছিল। গভীর নিদ্রা তখনও বিরাজ করেনি নীরার চোখে। অন্ধকার রুমে বাইরে থেকে আজ চাঁদের আবছা আলোয় দেখতে থাকে দীপকে। তারপর তার বাম গালে হাত দিয়ে অনুভব করলো এইমাত্র তার ক্যাডার সাহেব তাকে চুম্বন এঁকে দিল, তাও আবার গুনে গুনে 10টি। যখন দীপ এই কাজটি করেছিল নীরার হৃৎপিণ্ড কেঁপে উঠেছিল। দীপের মুখে চন্দ্রপাখি নাম শুনে নীরা বুঝতে পারল ডায়েরির ওই কন্যাটি কেউ না, বরং সে নিজে। সময় করে দীপের অগোচরে পড়তে হবে ডায়েরিটি। জানতে হবে দীপের মনে তাকে নিয়ে বিচরণ করা অনুভূতি। সকাল সকাল ঘুম থেকে উঠে নীরা ফ্রেশ হয়ে চলে গেল রান্নাঘরে। তখন ঠিক 7টা বাজে, শীতের সকাল। নীরার মতো মেয়ের এই সময় কম্বল জড়িয়ে ঘুমানোর সময়, কিন্তু সে আজ রান্নাঘরে, তাও কাঁপতে কাঁপতে এসেছে। মিসেস সাবিনা, মিসেস শিওলি ও দীপান্বিতা যখন নীরাকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। নীরা তাদের তাকানোদের হেচ্ছুটো করে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মিসেস শিওলি শাড়ির ওপর চাদরটা ঠিক করতে করতে বলে, নাতবু, তুমি তো এত সকালে উঠবার পাত্রী না, আজ কি দেখা উঠলা? দাদি রসিকতা করে বললেও পিঙ্কি হাসতে হাসতে বলে ওঠে, তোমার নাত বউকে দেখো, রাতের ঘুম ঠিক মতো হয়নি। যে ডোজ দেওয়া হয়েছিল দেখে রাতে তো না খেয়েই ভাঙ ধরে ঘুমিয়েছিল, তাই হয়তো এখন এসেছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে। নীরা কাজের রমণীদের মতো করে ওড়না কোমরে বেঁধে বলে, আমার বর একটু পরেই নিজের কাজে যাবে। বউ হয়ে তো আর ঘরে বসে থাকতে পারি না, ডাইনিদের নজর পড়ে যাবে যে। তাই আমার জামাইয়ের ওপর দিয়ে নজর দোষ সরানোর পায়ে তারা করতেই শুরু করেছি। কেউ বুঝলো না কথার মানে, কিন্তু এইটুকু বুঝেছে যে পিঙ্কি ইঙ্গিত করে বলেছে। দীপান্বিতা বলে ওঠে, মানে একটু পর আমার উনি ঘুম থেকে উঠবেন। এমনিতেই আমি না খেয়েছিলাম বলে তিনিও না খেয়েই আছেন। বউ হয়ে কি জামাইকে এত কষ্টও দিতে পারি? তাই এখন আমি নিজে আমার বরের জন্য রান্না করব। তারপর আমি আর আমার স্বামী একসাথে সকালের খাবারের এক ঘরে খাবো। আশা করি কারো বদ নজর পড়বে না আমাদের নব দম্পতির উপর। এসে শিওলি নীরার রান্নার কথা শুনে অবাক হলেও পিঙ্কি খোঁচা মারতে খুশি হয়েছে। তিনি বলেন, কিসের সমস্যা হইব নাতবু? কোনো সমস্যা নেই। আরে বিয়ের পর স্বামী স্ত্রী একসাথে থাকতে তবেই না ভালোবাসা বাড়বে। তুমি রান্না করতে পারবা নাকি আমরা সাহায্য করব? আজ প্রথম দিন রুটিন বানাবো, আমাকে একটু দেখিয়ে দাও। এরপর থেকে আর দেখাতে হবে না, আমাকে শিখিয়ে দিলে আমি শিখে যাই। সবাই মিলে নীরাকে সাহায্য করলো। সাহায্য বলতে মুখে মুখে বলে দেয়, আর নীরা সেভাবে আচা মাখিয়ে রুটি বেলতে থাকে, সবজি সিদ্ধ করতে দেয়, তারপর তেল দিয়ে ভাজি করে। পরিমাণগুলো সব মিসেস সাবিনা বলে দেন।
সব কিছুতে পারফেক্ট হলেও পারফেক্ট হয় না নীরার রুটির শেপগুলো। একটি এশিয়া মহাদেশ মানচিত্র তো আরেকটি আফ্রিকা মহাদেশের। এক এক রুটি এক এক রকম হয়েছে। সবাই মিটিমিটি হাসতে থাকে রুটিগুলো দেখে। অব্র ঘুমো ঘুমো চোখে মাত্র এসেছে, রুটিগুলো দেখে বলে ওঠে, মামি তুমি ডিজাইন করে রুটি বানিয়েছো, কি মজা, আজকে অন্যরকম রুটি খাবো। বলে হাততালি দেয়। ছোট অব্র কি আর বোঝে যেগুলো না পারার কারণে হয়েছে? সে তো ভিন্ন সাজের কিছু দেখলেই তাতেই খুশি হবে। পিঙ্কি নীরাকে পিঞ্চ মেরে অব্রকে বলে, নাচতে না জানলে উঠেন বাঁকা, তোমার মামায় পারে না তো করবে কি? এগুলো করতে যোগ্যতা থাকা লাগে। ড্রয়িং রুমে মিস্টার সমুদ্র চা উপভোগ করছেন আর খবর কাগজে দেখছেন। পিঙ্কির শেষের কথাটি তার পছন্দ হয়নি। তিনি সচরাচর মেয়েদের কথায় বাম হাত ঝুঁকায় না, তবে আজ নীরার হয়ে প্রতিবাদ করে বললেন, আজকালকার মেয়েরা ঘরের কাজ করতে চায় না, সেই তুলনায় আমার বৌমা কিছু না পারলেও চেষ্টা চালিয়ে যাচ্ছে পারফেক্ট বউ হওয়ার। আরে এটা কি কম নয়? কাউকে সাহায্য করতে না পারো কিন্তু তাকে দুর্বল করতে উঠে পড়ে লাগাটা একটা অন্যায়। হ্যাঁ, পাবলিকের সামনে তুমি আজ যাকে অপমান করবে, ওই পাবলিক গুলো কিন্তু এক সময় তোমার দিকে আঙুল ঘুরিয়ে দিবে, এটা মাথায় রেখো। হ্যাঁ। পিঙ্কি আর কোনো প্রতি উত্তর করে না। খারাপ হলেও সে মিস্টার সমুদ্রকে মামার মতোই ভালোবাসে। মায়ের মতো সম্পত্তির আশায় লোভ দেখানোর সম্পর্ক পিঙ্কি করেনি। শুধু দ্বীপের প্রতি পিঙ্কির এক আলাদা দুর্বলতা। নীরার বানানো রুটিগুলো প্রথম দিকে খারাপ হলেও শেষেরগুলো অনেক সুন্দর হয়েছে, রাউন্ড আকারে হয়েছে। ভালো ভালো রুটিগুলো নীরা মিস্টার সমুদ্র ও মিসেস শিউলিকে দিয়েছে। বাকিগুলো বাড়ির অন্যান্য সবাই খাবে। সবার খাবার ব্যবস্থা করে নীরা নিজের ও দ্বীপের জন্য খাবার সাজিয়ে নেয়। তারপরে ঘরের দিকে যেতে থেকে কিছু একটা ভেবে ঘরে যাওয়ার আগে পিঙ্কির কাছে এসে পিঙ্কির কানে কানে বলে, 5 মিনিটের একটা ডোজ দেখেই তুমি এত খুশি? আফসোস বাকি 23 ঘন্টা 55 মিনিটের ডোজগুলো দেখতে পাও না। যে আমাকে থাপ্পড় দিয়েছে সে কিন্তু তা উসুল করেও নিয়েছে। ঘরের বাইরের লোক তুমি, তাই বাইরের দিকটি দেখতে পাবে, ভিতরের কাহিনী তো ভিতরের লোকগুলোর মধ্যেই সীমাবদ্ধ। কথাগুলো বলে নীরা চোখ টিপ দিল, তারপর প্রস্থান করলো ঘরের দিকে। ঘরে এসে নীরা দেখতে পায় দীপ ঘুমিয়ে আছে। ঘুমের ঘরেও কিনা তার চোখে চশমা। দীপের পাশে যে জায়গাটিতে নীরা ঘুমায় ওখানে মিনি ঘুমিয়ে আছে। নীরা দীপকে ডাকতে লজ্জা পাচ্ছে, কিভাবে ডাকবে বুঝতে পারছে না। যতই এদিক ওদিক লড়াই করুক তার কি লজ্জা কম নাকি? ডান হাত দিয়ে দীপের বাহুতে আলতোভাবে নাড়া দিল নীরা। আস্তে আস্তে কাঁপা কাঁপা হাতে দীপকে ছাগলে দিয়ে ছাড় বলছে, ক্যাডার সাহেব উঠুন, সকাল হয়েছে তো, একটু পর আপনাকে কলেজে যেতে হবে। বার কয়েক জায়গার পর দীপ চোখ খুলেই হীরাকে দেখে অবাক হয়ে বলে, কি হয়েছে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আপনাকে কলেজে যেতে হবে না? অবাক হলেও দীপ চলে গেল ফ্রেশ হতে। তারপর ঘরে আসতে নীলা বলে, এই নিন, আপনার আর আমার জন্য নাস্তা এনেছি, একসাথে খাবো আমরা। কি হচ্ছে না হচ্ছে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে দীপের। এক থাপ্পড়ে কি নীরা বড় পাগল হয়ে গেল নাকি? কিছু না বলে খাঁচে বসলো দীপ। নীরা এক প্লেটে সবজি নিয়ে তাদের মাঝখানে রাখলো, তারপর বলে, এই নিন, আমরা এক প্লেটে করেই দুজনে খাবো। এমনি শীতের ঠান্ডা, তার উপর নীরার এই রোমান্টিক কথাবার্তা শুনে শুকনো কাশি উঠল দীপের। বেচারা দীপ একসাথে এত কিছু মেনে নিতে পারছে না। নীরার সাথে সাথে কুসুম গরম পানি ফ্লাক্স থেকে বের করে দীপকে দিয়ে বলে, এই নিন পানি, আপনার ঠান্ডার সমস্যা আছে তাই আমি গরম পানি এনেছি। দীপ চুপ করে পানি পান করলো। পানি পান করার পর দীপ নীরার বানানো রুটিগুলো দেখলো। রুটির শেপগুলো দেখে দীপ মনে মনে হাসতে থাকে। তার বউ পারে না, তাও চেষ্টা করে এনেছে। এখন সরাসরি কিছু বললে কষ্ট পাবে, তাই চুপ করে নীরার সাথে এক প্লেটে রুটি ও সবজি খেলো। রুটি খেতে খেতেই দীপ বলে, ইটস পারফেক্ট। সবজির ঝাল মশলা ঠিক ঠিক, এমন রুটি তো খেতে মজা হয়েছে। কিভাবে করলে? আমি তো শুধু হাত নাড়িয়ে নাড়িয়ে সব করেছি, পরিমাণগুলো সব মামুনি বলে দিয়েছিল। বিয়ের পর থেকে নীরা দীপের মা মিসেস সাবিনাকে মামুনি বলে ডাকে। দীপ খুশি হলো নীরা তার পরিবারকে আপন করে নিয়েছে। অবশ্য দীপ জানতো নীরা এমনটি করবে। খাওয়া দাওয়ার পর দীপ আলমারি থেকে শার্ট ও ব্লেজার বের করতে যাবে, ঠিক তখনই নীরা এসে তাকে একটি ব্লেজার পছন্দ করে বের করে দিয়ে বলে, আজ থেকে আমার পছন্দ করে দেওয়া ড্রেস পরেই যাবেন। দীপ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বুঝিয়ে দেয়। দীপ ঘর থেকে বের হওয়ার আগে নীরা বলে ওঠে, আমাকে কোন কোন চ্যাপ্টার মুখস্থ করতে হবে দেখিয়ে দিবেন না? এবার আর দীপ থমকে থাকতে পারল না। নীরার কাছে এসে নীরার কপালে হাত দিয়ে বলে, থাপ্পড় খেয়ে কি জটঠর বাদিয়েছো? কি সব উল্টোপাল্টা কথা বলছো? ইস, থাপ্পড়ের পর হয়ে ওষুধ দিয়েছিলেন, ওটাতেই ঠিক হয়েছে।
মনে মনে কথাটি বলে সরাসরি বলে, থাপড়ের সাথে মনে হয় মধু মিক্সড করা ছিল, তাই তো এখন থেকে বরের সেবা করা শুরু করেছি। আর আমার স্বামী যে কিনা বিসিএস ক্যাডার আবার প্রফেসর, তার বউ কি অমনোযোগী হলে মানায়? তাই আমিও আজ থেকে পড়াশোনাতে মনোযোগী হব। খুশি হলো দীপ। নীরার মাথায় চোখা দিয়ে বলে। পাগলি। তারপর নীরাকে সবকিছু দেখিয়ে বের হয় ঘর থেকে। ঘর থেকে বের হতেই নীরা আবার পিছন থেকে ডাক দেয় দীপকে, বলে, দাঁড়ান ক্যাডার সাহেব। ড্রয়িং রুমে মিস্টার সমুদ্র বাদে সবাই ছিলেন। মিস্টার সমুদ্র কাজে চলে গেছেন। নীরার ডাক শুনে সবাই তাকালো নীরা ও দীপের দিকে। নীরা দীপের কাছে এসে বলে, তাই না বেঁধে চলে যাচ্ছেন? আপনাকে এই লোকে তাই ছাড়া মানায় না। বলেই দীপের কাছে এসে টাই বেঁধে দেয়। পিঙ্কির দিকে তাকিয়ে নীরা শয়তানি হাসি দেয়। মূলত পিঙ্কিকে দেখাতেই নীরা এই কাজ করেছে। মিসেস শিওলি দুষ্টুমি করে বললেন, কি আর করবে বলো নাথবউ? আমার নাতি তো রহস্যময়হীন মানুষ, বিদ্যা ছাড়া কিছুই বোঝে না। একদিনে বইয়ের এত শখ ঠিক মাথায় সামলাতে পারছে না, তাই দুই একটা ভুল করতেছে। তারপর দীপের দিকে তাকিয়ে মিসেস শিওলি বলেন, দেখো, ক্লাস পড়াতে সময়ে বইয়ের সেবা যত্নগুলো মাথায় আইনো না, তাহলে আবার সবগুলাই ফেলবা। বউ তো আর কলেজে থাকবে না তোমাকে সব সংশোধন করে দেওয়ার জন্য। সবাই একসাথে হেসে ওঠে। দীপ গলা খাকারি দিয়ে চলে যায়। দীপ যাওয়ার পর নীরা মিসেস সাবিনাকে উদ্দেশ্য করে বলে, আমার উনি এখন আমাকে পড়তে বলে গিয়েছেন। দুপুরের রান্না যখন করবি আমাকে একটু ডাক দিও, আমিও রান্না করব তোমার সাথে। মিসেস সাবিনা খুশি হয়ে বলেন, থাক মা, তোমাকে আপাতত এত কষ্ট করতে হবে না। তোমার উনি যা যা বলেছে তুমি তাই করো। তোমার আর কয়েক মাস পরেই পরীক্ষা, ভালোভাবে পড়াশুনো করে তোমার ওনার মনের মতো করে রেজাল্ট করো। হীরা লজ্জা পেয়ে রুমে যেতে নিলে পিঙ্কি আবারও খোঁচা মেরে বলে, ছোট স্ত্রী পাকা মেয়েকে বিয়ে করে আনলে এমনই হবে। মামি, আজকে আমি তোমার সাহায্য করব, চলো। নীরা কিছু বলতে যাবে দীপান্বিতা ইশারায় করে নীরার কানের কাছে এসে বলে, ঘরের বউদের এত তর্ক করতে নেই, কিছু সময় চুপ থেকেও প্রতিবাদ করা যায়। তুমি গিয়ে পড়তে বসো, আমি দেখছি। দীপান্বিতার কথার প্রেক্ষিতে নীরা ঘরে এসে পড়তে বসে। প্রায় ঘন্টা কাছেক পর দীপের কল আসে নীরার ফোনে। নীরা কল রিসিভ করে দীপ বলে, ঠিকভাবে পড়াশোনা করেছো তো, নাকি এখন পারফেক্ট বউ হওয়ার জন্য দুপুরের রান্নাবান্না করতে গেছো? বাপ্পা, ক্যাডার সাহেব তো তার বইয়ের প্রতি অনেক যত্নশীল। বউকে রান্না বান্না করতেই দেয় না, এত ভালোবাসা বইয়ের প্রতি। ভালোবাসার পরিমাপ কি আমি বাসায় এসে দেখিয়ে দিব? প্লিজ ওয়েট আনটিল দ্য নাইট। লজ্জা পেয়ে নীরা বলে, আমি সব পড়েছি, আর কিছু কিছু চ্যাপ্টার বুঝিনি, ওগুলো আপনি এসে বুঝিয়ে দেবেন। আচ্ছা, তাহলে রাখছি, আমার নেক্সট ক্লাস নেওয়ার সময় হয়ে এসেছে। আচ্ছা, বাই। কথা বলা শেষ করে দীপ চলে যায়। আর নীরা দীপের কথা ভাবতে থাকে। হঠাৎ নীরার মনে পড়ে দীপের ডায়েরির কথা। সাথে সাথে বুক সেলফের বইগুলোর পিছনে লুকানো ডায়েরি বের করে পড়তে থাকে। ডায়েরির সূচনা পৃষ্ঠাতে দীপ নীরাকে নিয়ে অনুভূতির কথা কবিতা আকারে লিখেছিল, আর বাকি পৃষ্ঠাতে লিখেছে নীরাকে কিভাবে দেখলো, নীরার প্রতি কিভাবে ভালোবাসার জন্ম নিল। এগুলো প্রথম পৃষ্ঠা উল্টিয়ে নীরা পড়লো। আজ থেকে 8 বছর আগে আমরা এসেছিলাম সপরিবারে। আমি আর বাবা ঢাকাতেই থাকতাম, মা আর দীপান্বিতা ছিলেন গ্রামের বাড়িতে। ঢাকার বাড়ি কমপ্লিট হওয়ার পর আমরা জিনিসপত্র নিয়ে সেদিন প্রথম এই বাড়িতে আসি। দেখতে পাই এক 10 বছর বয়সী মেয়ে হাতে ব্যাট নিয়ে তাড়া করতে থাকে এক টাটকা লোককে। মেয়েটির মুখে একটাই কথা, বইরা বেটা, কত বড় সাহস আমার গাছের ফল চুরি করে, তাও আবার গাছ থেকে ফুল নিয়ে আবার পাশের বাসার মহিলাকে দেয়। তোরে তো আমি আজ শেষ করছি। ঘরে মেয়ে বউ ধুয়ে অন্যের বউকে ফুল দেওয়া, তাও আবার আমার লাগানো গাছ থেকে। লুচ্চা টাকলা বুইরা তারা বলছি। লোকটিও ভয়তে ভয়তে দৌড়াতে থাকে। অবশেষে না পেরে লোকটি ওখানেই বসে হাঁপাতে থাকে। সেই সময় মেয়েটি এসে হঠাৎ চোখের পলকে তার কপালে ব্যাট দিয়ে দেয় একবারই। লোকটির টাকমাথায় বসেছিল আলুর চাক, যার ফলে এলাকার লোকজন সবাই এক হয়। মেয়েটির মা এসে মেয়েটির কান ধরে দেয় এক টান, জিজ্ঞাসা করেন, কেন করেছো তুমি এমন কাজ? মেয়েটি লোকটির বউ ও মেয়ে সহ পুরো এলাকার সামনে বলে, দুইটা অন্যায় করেছে। এক ঘরের মেয়ে বউ বাদ দিয়ে অন্যের বউকে ফুল দেয়, সেই ফুল আবার আমার গাছ থেকে ছিঁড়ে নেয়। 2 নম্বর অন্যায় কথা মানুষ পাত্তা না দিলে 1 নম্বর অন্যায়ের জন্য টাক মাথায় চাক বসানো। লোকটির কাছে ব্যাট নিয়ে হাজির হলো তার বউ। কোমরে শাড়ি গুজে হাতে ব্যাট নিয়ে আবার সেই
বৃহৎ করে দিল ক্ষুদ্র আলুর চাক। নীরা এইটুকু পরে শব্দ করে হাসতে থাকে। নীরা বুঝতে পেরেছে এটা তাকে নিয়ে বলেছে। ছোটবেলায় এমন দুষ্টুমি ও অন্যায়ের প্রতিবাদ নীরা সব সময় করে। নীরাকে মিসেস নাজনীন ও মিস্টার রবিন বড় করেছেন সমাজের সবকিছু শিখিয়ে পড়িয়ে। আশেপাশে কোনো মানুষ ভালো, কোনো মানুষ খারাপ, এগুলো সব কিছু কীভাবে বুঝতে হয় এটা নীরাকে ছোটবেলাতেই শেখানো ছিল। একজন লোক মেয়েদের সাথে কিভাবে কথা বলে, কোনটা কোন ইঙ্গিত বলে, এই সব কিছু মিসেস নাজনীন নীরাকে শিখিয়ে দিতেন। সমাজে যে ভালো মানুষের রূপেও আনালো নরপশু থাকে এটা উপলব্ধি না করালে মেয়েরা সচেতন হতে পারবে না। তাই প্রত্যেক পরিবারের উচিত মেয়েদের বয়স হওয়ার আগেই তাদের নিজেদের সচেতনতার দিকগুলো বুঝিয়ে দেওয়া। উপর পৃষ্ঠা উল্ছিয়ে নীরা পড়ে। আজ প্রাইভেট পড়াতে যাব, এই সময় দেখলাম মেয়েটি রাস্তায় এক ছেলেকে ধরে মারছে। বুঝতে পারলাম না কেন এমন করছে। আহত অবস্থায় ছেলেটিকে দেখলে মায়া লাগে। মেয়েটি একা না, সাথে তার বান্ধবীও মারতে থাকে ছেলেটিকে। আশেপাশের থেকে লোক জড়ো হয়। রাস্তার পাশে বাড়ি থেকে একজন লোক এসে জিজ্ঞাসা করে, তুমি এভাবে নিষ্ঠুরভাবে ওকে মারছো কেন? গরিব ঘরের ছেলে, দিন আনে দিন খায়, তাকে কেউ এভাবে মারে? মেয়েটি রেগে বলে ওঠে, গরিব ঘরের ছেলে চুরি করলে দিন এনে দিন খাবে না তো কি করবে? লোকটি বুঝতে পারে না কথাগুলো, তাই বলে, মানে এই যে এই নিরীহ গরিব দিন এনে দিন খাওয়া ছেলেটি আপনার গাড়ির জানলা থেকে আইফোন চুরি করেছে। আপনি যদি বলেন তাহলে আমি ওই চোরকে না মেরে আপনার ঘর থেকে আনা আইফোন দিয়ে দিই, তাকে খাওয়ার সুযোগ করে দিন। মেয়েটির কথা শেষ হতে না হতেই এবার লোকটি ছুটতে লাগলো ওই চোরের পেছনে। এসব দৃশ্য দেখে যেমন মুগ্ধ হতাম, ঠিক তেমনই হাসতেও থাকতাম। একটি মেয়ে যেমন প্রতিবাদ করে তেমন হাসাতেও পারে। তবে তখন আমি মেয়েটির প্রতি ভালোবাসা ফিল করতে পারিনি, শুধু একটু ভালো লাগা কাজ করেছিল। মাঝখানে কিছু পৃষ্ঠা নীরাকে নিয়ে এমন আরও কিছু লেখা ছিল। এগুলো পড়ে নীরা নিজেই হাসতে থাকে। কয়েক পৃষ্ঠা উল্চিয়ে নীরা পড়ে, আজ মেয়েটির ভাই জার্মানে চলে যাচ্ছে। দেখতে দেখতে যে কীভাবে 3টে বছর গেল বুঝতেই পারলাম না। মেয়েটির বাদরামি একটু কমেছে, কিন্তু প্রতিবাদ সে সেরকমই করে। রাতের আধারে আমি ব্যালকনিতে বসে পড়ছিলাম। ঠিক সেই সময় দেখি মেয়েটি চাঁদের সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। সারাদিন একবারও মেয়েটি কান্না করেনি, কিন্তু রাতের বেলায় চাঁদকে সাক্ষী রেখে সে ভাইয়ের জন্য কান্না করতে থাকে। মনের ভিতর তখন একটি কথাই ভেসে আসে, রাতের আধারে চন্দ্রকে করো তুমি সাক্ষী, তোমাকে হইতে দেখেছি আমি উড়ন্ত পাখি। চন্দ্রকে দেখাও তোমার চোখের পানি, গোপনে খেলতে থাকি আমি তোমার সাথে লুকোচুরি। চন্দ্রের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে এক পাখি, তখন আমার হৃদয়ে তোমার নাম লিখেছি আমি আমার চন্দ্রা পাখি। তুমি গোপনে রাখিয়েছ তোমার অশ্রুকণা, আমি তো তাহাতেই হইয়াছি মন ভোলা। ছুঁইতে না পেরেও গোপনে দেখি তোমারে অল্প স্বল্প, তাই তো দিয়েছি আমি তোমার প্রেমের নাম লুকোচুরি গল্প। লুকোচুরি গল্প কথাটি নীরা পড়ছে না, বরং কথাটি নীরার কানে বারবার বাজতে থাকে। দীপ্তাকে গোপনে এত ভালোবাসে। সে যেদিন প্রথম কান্না করতে দেখে সেদিন তার জন্য মনে মনে কবিতা লেখে। কবিতার নিচে লেখা, চন্দ্রপাখির চোখের পানি আমি সহ্য করতে পারছি না, মন চায় এখনই ছুটে যাই তার কাছে, কিন্তু না, সাহস করে উঠতে পারিনি। এখন আমি বেকার, আর চন্দ্রপাখির সাথে আমি টাইম পাস করতে চাই না। আমি চাই চন্দ্রপাখি আমার সাথে হালালভাবে আসুক। এরপর আরও কিছু পৃষ্ঠা উল্চিয়ে নীরা পড়ে, আজ আমি চাকরি পেয়েছি। চন্দ্রপাখি আসার আগেই আমার জীবনের উদ্দেশ্য ছিল একজন ভালো শিক্ষক হওয়া। এই শিক্ষক হওয়ার ইচ্ছা আমারই কলেজের শিক্ষক থেকে এসছে। মানুষ তো মানুষকে দেখেই নতুন কিছু হওয়ার ইচ্ছা জাগ্রত করে, ঠিক তেমনই আমিও করলাম। ভাগ্য আমাকে আরও কোনো জায়গায় না, আমার চন্দ্রপাখির কলেজেই সুযোগ করে দিল। চন্দ্রপাখিদের ডিপার্টমেন্টে শিক্ষক অবসরপ্রাপ্ত হওয়ায় আমাকে এখন ওই ডিপার্টমেন্টে যেতে হয়। ক্লাসের পড়াশোনার সময় আমি সিরিয়াস থাকতাম, কিন্তু চন্দ্রপাখি থাকতো অমনোযোগী। আমি চন্দ্রপাখির সব কিছুই সহ্য করতে পারলেও একটি বিষয় সহ্য করতে পারতাম না, পড়াশোনায় এমন অবহেলা আমার আগাগোড়াই অপছন্দের দিক। ক্লাসের ভেতর একজন এমন হলে তাকে আশকারা দিলে বাকিরা পেয়ে বসবে, তাই চন্দ্রপাখিকে পানিশমেন্ট দিতে বাধ্য হতাম। চন্দ্রপাখি পড়াশোনার অমনোযোগী হওয়ায় আন্টি যেন চিন্তা বেড়ে গেল। এমনি একবার এসএসসি ফেল করে,
তখন আমারও রাগ হয় খুবই, কিন্তু মুখ ফুটে কিছু বলি না। আন্টির রিয়াকশনে আমি পড়াতে থাকি চন্দ্রা পাখিকে। আমার ইচ্ছে ছিল না পড়ানোর, কারণ এমনিতেই আমি তার কলেজের শিক্ষক, এখন আবার হয়ে গেলাম প্রাইভেট শিক্ষক। কিন্তু আমার মা এবং আন্টি মিসেস নাজনীন এই অনুরোধ না করতে পারিনি। টেনশন যেন মাথায় উঠে ঘুরপাক খাচ্ছে। যাকে নিয়ে টানা 7 বছর করেছি লুকোচুরি প্রেমের অনুভূতি, আজ সেই হয়ে গেল আমার 2 দিকের ছাত্রী। এইটুকু পরে নীরা যেন হাসতে হাসতে পেট ব্যথা শুরু হলো। তারপর শেষের দিকে এসেছে, সেখানে লেখা, আজকে পিঙ্কি গ্রামে যাবে। এতদিন পড়াশোনার নাম করে খুব জ্বালিয়েছে। যেহেতু ও পড়াশোনার জন্য আমার কাছে আসতো, তাই না করতে পারতাম না, বাধ্য হয়ে পড়াতাম পিঙ্কিকেও। পিঙ্কি গ্রামে যাওয়ার আগে ফুপি এবং পিঙ্কির কিছু কথা আমি আড়াল থেকে শুনতে পাই। পিঙ্কি ফুপিকে বলে, দীপ বেবির জব্দ হয়ে গিয়েছে, এখন মামাকে বলে বিয়ের ব্যাপারটা ফাইনাল করে দেবো। আমি যে দীপ বেবির জন্য অপেক্ষা করতে পারছি না। খুব তাড়াতাড়ি বলবো। তোর চাচাতো ভাইয়ের মেয়ের আকিকা শেষ করে এসে তোর আর দ্বীপের বিয়ের ব্যবস্থা করব। এই দ্বীপকে পাবি আর আমি পাবো সম্পত্তি। এগুলো শুনে আমি তখন কোনো প্রতিবাদ করিনি, শুধু পিঙ্কি ও ফুপির যাওয়ার অপেক্ষা করেছি। ওরা চলে যাওয়ার পরই আমি মাকে আমার মনের অনুভূতিগুলো প্রকাশ করি, সাথে পিঙ্কি ও ফুপির প্ল্যানগুলো। সব কিছুই শুনে মা আর দীপান্বিতা আমার আর চন্দ্রাপাখির বিয়ে ঠিক করে। আমি বুঝতে পারিনি আন্টি এত সহজে রাজি হবেন। বিয়ের সময় চন্দ্রাপাখি আমাকে অনেকভাবেই বুঝিয়ে দিত সে বিয়েটা করতে চায় না, কিন্তু আমার জীবনে চন্দ্রাপাখিকে নিয়ে অনেক আগেই বাসা বেঁধে রেখেছি, তাই যত পারতাম চন্দ্রাপাখিকে এড়িয়ে যেতাম। এখন যদি হতো আমার চন্দ্রাপাখি অন্য কারোর প্রতি মত্ত, আমি নিজেই সরে আসতাম। কিন্তু চন্দ্রাপাখি তো পাগলামের জন্য বিয়েটা ভাঙতে চায়, সেখানে আমি কি করে হতে দিই আমার চন্দ্রাপাখিকে আমার থেকে দূরে? দিন শেষে ভালোবাসার জালেই হার মানতে হয়েছে আমাকে। আমি ভালোবাসি, খুব ভালোবাসি আমার চন্দ্রপাখিকে। শিক্ষক হয়েছি আমি এই 2 বছর ধরে, কিন্তু ভালো তো বেসেছি আমি টানা 8 বছর ধরে। বিয়ের সময় গায়ে হলুদের দিন আমার ঘরে কে আসে হলুদের কিছু জিনিস নিতে, ভুলবশত আমি ডায়েরিটি টেবিলে রেখে যাই। কেয়া পড়ে নেয় আমার এই ডায়েরিটি। তখন থেকে সে আমাকে সাহায্য করতে থাকে আমার আর চন্দ্রপাখির বিয়ের জন্য। এই বিয়েতে যত বাধা বিপত্তি পেরিয়েছে সব আমার বুদ্ধিতেই হয়েছে, কিন্তু আমার চন্দ্রপাখি জানতেই পারে না তার অগোচরে তাকে কেউ ভালোবাসে। আমার এই লুকোচুরি প্রেমে থেকে যাবে আমার লুকোচুরি গল্প। এরপর আর কিছু দেখা নেই, হয়তো ব্যস্ততার জন্য বিয়ের পর আর লিখতে পারিনি দীপ। ডায়েরি বন্ধ করে নীরা বলে, আপনার এই লুকোচুরি গল্প সম্পর্কে অবগত হয়ে গেছে আপনার চন্দ্রপাখি, মাই ডিয়ার ক্যাডার সাহেব। দুপুরে দীপ বাসায় এসে একটু দেরি করে। বাসায় আসার সাথে সাথে মিসেস সাবিনা বলেন, ক্যাডার সাহেব এসেছেন। আপনার বউ তো না খেয়ে অপেক্ষা করছে, বলেছে আমার উনি আসলে একসাথে খাবো। হাত ঘড়ির দিকে তাকালো দীপ, দেখলো বিকাল হয়ে এসেছে, প্রায় 4টা ছুঁই ছুঁই। নীরা এখনো না খেয়ে আছে। কি এমন হলো মেয়েটার, এমন করছে এটা বুঝতে পারছে না দীপ। লোক দেখানো কাজ এত কেন করবে? দীপ ঘরে আসার সাথে সাথে নীরা দীপের বাড়ি পরার পোশাক বের করে দেয়। দীপ বলে, আপনাদের একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের জন্য উৎসাহ, আপনাদের জন্য আরো ভালো কন্টেন্টের প্রতিশ্রুতি। আপনার ছোট্ট ক্লিকে আমাদের পথ চলা বড় হয়। আপনাদের পাশে পেলে আমরা পারবো আরো অনেক কিছু। তাই দেরি না করে এখনই এক্সট্রিমার্স লাভ স্টোরি চ্যানেলটি লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে, আর সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।